পূর্ণবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশি অভিযানে জব্দকৃত 156 কোটি টাকার নেশা সামগ্রী পুড়িয়ে বিনষ্ট করা হলো শরীফনগরে। রাত পোহালেই করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন, সমরে এনএসইউআই ও এবিভিপি। শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত চকেশ্বরী টেন্ট হাউসের গুদামঘর সহ 6টি বসতবাড়ি। নিজ পাড়াতে সংবর্ধিত বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক। 279 কোটি টাকার মাদকদ্রব্য পুড়িয়ে ছাই করে দিল কাচার পুলিশ। দলাই মেহেরপুরে সার্বজনীন শিব মন্দিরে বার্ষিক উৎসব উদযাপন। শ্রীভূমি জেলায় বৃহস্পতিবার বিনষ্ট করা হলো 156 কোটি টাকার অধিক মূল্যের নেশাজাতীয় সামগ্রী। জেলার শরীফনগর এলাকার একটি ইটভাট্টায় বৃহস্পতিবার পুলিশ এই ড্রাগসমূহ আগুন লাগিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় পুলিশি অভিযানে এই অবৈধ নেশাজাতীয় সামগ্রীগুলো জব্দ করা হয়েছিল। 2024 সনে রাজ্যের ভিতরে সবচেয়ে বেশি নেশাজাতীয় কফ সিরাপ শ্রীভূমি জেলায় জব্দ করা হয়। নেশাজাতীয় সামগ্রীগুলির মধ্যে হেরোইন 14 কেজি 307 গ্রাম, ইয়াবা ট্যাবলেট 15,910টি, গাঁজা 6,155 কেজি, কফ সিরাপ 2,83,226 বোতল ও অন্যান্য নেশাজাতীয় ক্যাপসুল 51,518টি। ধ্বংস হওয়া নেশাজাতীয় সামগ্রীগুলোর মধ্যে হেরোইনের বাজার মূল্য 28 কোটি টাকা, ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 75 কোটি 4,55,000 টাকা, গাঁজার বাজার মূল্য 30 কোটি 77,000 টাকা, কফ সিরাপের বাজার মূল্য 19 কোটি 82 লক্ষ টাকা ও অন্যান্য ক্যাপসুলের ট্যাবলেটের বাজার মূল্য 2 কোটি 57 লক্ষ টাকা নেশা সামগ্রী দ্রব্য জব্দ করা হয়। নেশা সামগ্রীগুলোর সর্বমোট বাজার মূল্য 156 কোটি 83 লক্ষ 99,950 কোটি টাকা। নেশা সামগ্রী জ্বালিয়ে ভস্মীভূত করার এই কার্যক্রমে দক্ষিণ আসাম প্রান্তের ডিআইজি, শ্রীভূমি জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিএসএফ এর আধিকারিক ও ড্রাগস ডিসপোজাল কমিটির সদস্যদের উপস্থিতিতে সামগ্রীগুলো জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। বিগত কয়েক মাস থেকে ড্রাগসের বিরুদ্ধে রাজ্য জুড়ে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি পুলিশও অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস, গাঁজা, কফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। There are few upcoming challenges which I want to highlight for the coming period, and drugs which we will be destroying. I will tell the figures. First, today we are destructing. The number of cases are 131, heroin 14 kg, tablets 15 lakhs, fentanyl 2,83,226, ganja 6,155 kgs, and capsules 51,518, and total 196 people were arrested. So in last 3 years, our drug seizure has been increased by many fold, and since Shribhumi district lies in a central point very close to Golden Triangle, which is also known as Death Triangle, so this district is always used as a corridor for transportation of drugs, and the team efforts which have been made in last 3 to 4 years has been very good. And now the coming challenges are for the conviction of the cases which are the trials are going in the court, and how these people can be put using the provisions of the NDPS like PIT NDPS and 68F of 68F property freezer of. So there are some of the challenges which I want to highlight. One is the precursor drugs. So for making drugs, we need some raw materials, precursors. So these drugs are transported from India to Myanmar, and then final products comes from Myanmar. শ্রীভূমি ডিষ্ট্ৰিক্টৰ মেক্সিমাম নাম্বাৰ। তো ইয়াত বিভিন্ন ধৰণৰ ড্ৰাগছ আছে। ইয়াৰ কাৰণে মই কংগ্ৰেচুলেট কৰোঁ SP শ্ৰীভূমি আৰু তেওঁৰ টিমক, শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ টিমক। তেওঁলোকে যোৱা কেইটামান মাহত যথেষ্ট ৰকমে ড্ৰাগছ চিজ কৰিছে, আৰু আপোনালোকে এই যোৱা মাহটোত প্ৰায় 196% আমাৰ এৰেষ্ট কৰা হৈছে, এৰেষ্ট কৰি ডিষ্ট্ৰিক্ট কাষ্টত ফৰৱাৰ্ড কৰা হৈছে। তো এইটো আমি কণ্টিনিউ ৰাখিম, এই প্ৰচেছটো, ড্ৰাগছ চিজৰ প্ৰচেছটো। আৰু যিখিনি ড্ৰাগছ চিজ হৈছে ইয়াৰ এমাউণ্টটো মাৰ্কেটত যথেষ্ট পৰিমাণে বেছি। আমি কেৱল এটাই অনুৰোধ ৰাখিছোঁ, আমি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট পুলিচক কৈছোঁ আৰু বাকী ষ্টেক হোল্ডাৰসকলেও কৈছোঁ, যাতে যিখিনি আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছে ইয়াৰ ক্ষেত্ৰত যদি কনভিকশ্যনৰ পৰিমাণটো যদি বাঢ়ে, এইটো সকলোৰে কাৰণে সুবিধা হয়। আৰু আণ্ডাৰ ছেকশ্যন 68F NDPS এক্টৰ আণ্ডাৰত যদি ড্ৰাগ পেডলাৰ্ছৰখনৰ যদি প্ৰপাৰ্টি চিজাৰ হয়, তেতিয়া তেওঁলোকে এইটো ভয় খাব। এইটো ক্ষেত্ৰত আমি ব্যৱস্থা ল'বলৈ আমি অনুৰোধ কৰিছোঁ।
না, মূল কৰিডৰ যদি ক'বলৈ হয়, আমি অসমৰ ভিতৰত শ্ৰীভূমি, কাছাৰ, কাৰ্বি আংলং, গুৱাহাটী চিটি, নগাঁও এইবোৰ কিছুমান এৰিয়া আছে য'ত ড্ৰাগছৰ প্ৰচলনটো অলপ বেছি হয়। সেইকাৰণে এইবোৰ জেগাত আমাৰ ড্ৰাগছটো প্ৰচলন বেছি হয়, সেইকাৰণে আমাৰ ড্ৰাগছ চিজাৰৰ পৰিমাণটো কম্পেয়াৰ টু এইটো এৰিয়াত বেছি। রাত পোহালেই ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন, সম্মুখ সমরে এবিভিপি ও এনএসইউআই, তুঙ্গে শ্রীভূমি শহরে ছাত্র রাজনীতির পারদ। 17 জানুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার চরমে শ্রীভূমি শহরে। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের ছাত্র সংগঠন এবিভিপির নেতারা নিজ নিজ প্রার্থীদের জয়ী করতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। এনএসইউআই কর্মীরা গত ছাত্র সংসদে নিজেদের কাজে ফিরিস্তি নিয়ে ভোট চাচ্ছেন, তো এবিভিপির কর্মীরা বিগত ইউনিয়নের বিফলতা তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছছেন। ভোটদানের পূর্ব সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা তাদের প্রার্থীদের নিয়ে শ্রীভূমি শহরে এক পদযাত্রা করে স্থানীয় টাউন কালীবাড়িতে উপস্থিত হয়ে মা কালীর নিকট ভোটে জয়দানের জন্য আশীর্বাদ গ্রহণ নেন। 17 জানুয়ারি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ভোটদান পর্ব চলবে। ভোটদানের পর 17 তারিখে ভোট গণনা পর্ব সম্পন্ন হবার পর জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রেডি? নমস্কার, আমার নাম মনোদীপ দত্ত। আমি এবার করিমগঞ্জ ইলেকশনের যে এবিভিপি থেকে দাঁড়িয়েছি। সবাই একটা বিভিন্ন ধরনের পোস্ট থেকে আছে, তো আমি সবাইকে যে রিকোয়েস্ট করবো একটা, যে সবাই আমার কালকে ভোট দিতে আসবেন। আমার যারা ব্যাচমেটস আছে, যারা আমার জুনিয়র্সরা, সবাইকে আমি রিকোয়েস্ট করব যাতে ওরা ভোট দিতে আসে, আর আমাদেরকে বড়রার আশীর্বাদে আর সবাই যাতে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুক। আর সাথে সাথে আমরা যদি আমরা ইউনিয়নটা বসে, তাহলে আমরা কলেজের জন্য সবচেয়ে প্রথম কাজ যেটা আমরা একদম মেইন মোটিভ হচ্ছে, আমরা স্টুডেন্টের যে ক্লাস হয় না, ক্লাস স্টুডেন্টরা কিছু সময় নোটস পায় না, এগুলো যাতে সবাইদেরকে প্রোভাইড করা হয় আর প্রপারলি কলেজে ক্লাস। তো আপনার সবাইকে ধন্যবাদ। আমাদেরকে এবার সবাই কালকে ভোট দিতে আসবেন আর আমাদেরকে জয়যুক্ত। তো যে প্রথম কথা হচ্ছে যে কলেজের যে আমাদের যে অডিটোরিয়াম, এটা আমরা চাই যে এটা রিকনস্ট্রাক্ট হয়ে বা এটা ইনফ্রাস্ট্রাকচারটা আরও সুন্দর হোক, হ্যাঁ, যাতে পরবর্তীকালে, বিকজ সিট ক্যাপাসিটিটা এটাতে খুবই কম, তো আমরা চাই এটা যেন একটু বাড়ে আর সব স্টুডেন্টরা যেন কোনো অসুবিধা না হয় এটার জন্য। আর বিসিএ আর বিএসসি যে ডিপার্টমেন্টগুলি আছে প্রাইভেট, এটা যেন আমরা গভর্নমেন্ট করতে পারি, ওইটাই। আর আরও তো বিভিন্ন ধরনের জিনিসগুলি আছে যেগুলো আমরা জিনিস করবো, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। বাকিরা তো স্টুডেন্টরা যা অসুবিধা, যা ওরার প্রবলেম, ওরা আমাদের কাছে বলবে, আমরা এই জিনিসটা ফুলফিল করার পুরো চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে এখানে এসেছি মা কালীর আশীর্বাদ নিতে। মা কালীর আরতির মধ্যে আমরা ছিলাম, আমাদের সব ক্যান্ডিডেটরা ছিল, আমাদের সমর্থকরা ছিল, আমরা মা কালীর আশীর্বাদ নিয়েছি। এবং আমি মিডিয়ার ভাই বোনদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের কলেজে যারা অভিভাবকগণ আছেন, ছাত্রদের অভিভাবকগণরা আছেন, ওনাদের আশীর্বাদ আমাদের একাম্যভাবে কাম্য। সাত সকালে শিলচর আর্যপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি চকেশ্বরী টেন্ট হাউসের গুদাম সহ পাশে থাকা 6টি পরিবারের। বৃহস্পতিবার ভোরে শিলচর আর্যপট্টির পিছনে থাকা বরাক নদীর সংলগ্ন মিলন মন্দির বিবাহ ভবনের পিছনের দিক ও মনোরঞ্জন কমপ্লেক্সের পিছনের দিকে ভয়াবহ অগ্নিসংযোগের ফলে ব্যাপক হারে ক্ষতিসাধন হয়েছে। সঙ্গে থাকা শিলচরের প্রতিষ্ঠিত চকেশ্বরী টেন্ট হাউসের গুদাম ঘরে থাকা সম্পূর্ণ মূল্যবান জিনিসপত্র সহ সঙ্গে থাকা ঘরের প্রচুর জিনিসপত্রগুলোর সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কবলে পড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে থাকা মনোরঞ্জন কমপ্লেক্সের প্রায় 5টি ফ্ল্যাটে ব্যাপক হারে ক্ষতি ঘটেছে বলে জানা যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো সামনে আসেনি। জানা যায়, ভোর সকালে নদীর পিছন দিকে আগুনটি লেগে একটি বড় পুরনো গাছকে স্পর্শ করে ধীরে ধীরে চকেশ্বরী টেন্ট হাউসের গুদামে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে আগুন বৃহৎ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা কয়েক লক্ষ টাকার সামগ্রী ছাই করে দিয়েছে। অন্যদিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিন অগ্নিসংযোগের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কাছাড় জেলা পুলিশ সুপার নোমান মাহাতোকে সশরীরে উপস্থিত থাকতে দেখা যায় এবং পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদয়বন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখেরা। আজকে সকালে মনোরঞ্জন কমপ্লেক্সে সদরঘাটে আমরা পিছনে চক্রেশ্বরীর গোডাউন ছিল,
হঠাৎ থেকে আগুন বাইরে হয়েছে। এরপরে সমস্ত নিচের থেকে সমস্ত বিল্ডিংয়ে আগুন ধরা হয়েছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আর এইদিকে ওই সাইডে মূলচুঞ্জির ঘর ছিল, ওই সবটার মধ্যে মোটামুটি ইফেক্ট হয়েছে। সব থেকে বেশি হয়েছে এই সাইড যে আছে, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। এটা 90% ম্যাক্সিমাম ড্যামেজ আছে, ওয়াল সব ড্যামেজ হয়ে গেছে। আগুনটা কী করে লাগছে এখন পর্যন্ত কিছু বোঝা যায় না যে আগুনটা কী করে লাগছে। কিন্তু আমরা ঠিক 7টার সময় উঠে দেখছি, আমার যখন ঘুম থেকে উঠছি, বিল্ডিংয়ের মানুষ আছে, ওই সময় তারা কইতেছে যে আপনার বিল্ডিংয়ে আপনার আগুন লাগতেছে। তো দেখি আমরা ঘরের সামনে ধু করে আগুন জ্বলে, আগুন জ্বলে দেখি আমরা বাইরে হইয়া, আর আমরা কিছু বাইরে করতে পারছি না, ধুমধাম আমরা করতে বাইরে হয়ে গেছি। তারপরে দেখি ফায়ার ব্রিগেড আসছে, আস্তে আস্তে আগুনটা নিভাইছে। অ্যাপ্রক্সিমেট 2-2.5 ঘন্টা লাগিয়েছে। এটা মিলন মন্দিরটা আছে না সদরঘাট ব্রিজের নিচে, এই মিলন মন্দিরের ঠিক পিছনের দিকটাতে আগুন লেগেছে। এখনো বোঝা যাচ্ছে না যে আগুনটা কোথার থেকে লেগেছে, সম্ভবত শর্ট সার্কিটই হবে। এখন পর্যন্ত তো ফায়ার ব্রিগেডে গাড়ি আসলো মোট 6টা। হ্যাঁ, ওদের সার্ভিসও ভালো, আগুন মোটামুটি প্রায় নিবারই পথে, এত বড় হয়নি। যাই হোক, সময় থাকতে ফায়ার ব্রিগেড আমাদেরকে অনেক সাহায্য করেছে, পুলিশ প্রশাসন সাহায্য করাতে আগুনটা বিস্তৃতভাবে ছড়ায়নি, যাতে আমাদের ক্ষয়ক্ষতিও এতটা হয়নি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। যেটা প্রাথমিকভাবে আমাদের আন্দাজ তো হবে ঠিক ভবনের পিচটা, নদীর সাইড দিয়ে যে জায়গাটা ওইটা দেখতে হবে। ওইখানের মধ্যে আপনার ওই মিলন মন্দিরের পিছের দিকে হঠাৎ করে দেখা গেছে জামড়ার মধ্যে আছে, এদিকে আগুন দেখা গেছে, দৌড়িয়ে যাওয়া হয়েছে, আগুনটা বাড়তে আসিল। এই সাইডে হাটের কিছু হয়ে আসিল, ওই থেকে এই আগুনটা বাড়তে আসিল। এরপরে হাটের স্ট্রাকচার আসিল, আসিল, ওগুলা বাড়তে আসে। আর সাইডে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছ দিকে ফ্ল্যাট আসিল, 4টা ফ্ল্যাট মোটামুটি, পিছ দিকে 4টা ফ্ল্যাট মোটামুটি টোটালি ড্যামেজ হয়ে গেছে। ফায়ার ব্রিগেডে ট্রাই করিয়া যার এখনো 80% মোটামুটি কন্ট্রোল আইছে, রেস্ট আর দেখা যাক কিতা হয়। আগুনটা লাগছে অ্যাকচুয়ালি আমরা পিছে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছে মিলন মন্দিরের পিছটাতে। ভবনের জিনিসপত্র হয়তো রাখতো, বা পিছে খাটের একটা স্ট্রাকচার আছে। নিজ পাড়াতে সংবর্ধিত জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক। আসাম প্রদেশ বিজেপি নির্দেশে শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুভাষনগর রোডের এলাকার সঞ্জীব বণিক। ছাত্র জীবনে রাজনীতিতে হাতেখড়ি হওয়া সঞ্জীব বণিক সবসময় জনগণের পাশে থেকে জনগণের কাজ করে গেছেন। তার সামাজিক কার্যক্রমের জন্য তিনি নিজ এলাকাতেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। বৃহস্পতিবার বৃহত্তর সুভাষনগর রোড এলাকাবাসীর পক্ষ থেকে সুভাষনগর রোডের লোকনাথ আশ্রমে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত সংবর্ধনা সভায় সুভাষনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা জেলা বিজেপির অভিভাবক দেবব্রত সাহা, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও কংগ্রেস ত্যাগী বিধায়ক কমলাক্ষ দেবুরকেশকেও উপস্থিত ছিলেন। এদিনের সভায় সুভাষনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা পুষ্পগুচ্ছ ও উত্তরীয় দিয়ে সঞ্জীব বণিক সহ উক্ত সভায় উপস্থিত অতিথিদের বরণ করে নেন। নিজ পাড়াতে সংবর্ধিত হয়ে আবেগপূর্ণ হতে দেখা যায় বিজেপির নবনিযুক্ত জেলা সভাপতি সঞ্জীব বণিককে। একটা ইন্টিগ্রেটেড এরিয়া হিসাবে উল্লেখ করতে চাইছেন দাদা, খুব ভালো কথা। আমরা যত এক হয়ে থাকতে পারবো ততই ভালো, একটা ভালো কাজ করার সুবিধা পাওয়া যায়। একসময় এই যে বৃহত্তর সুভাষনগর এলাকা, এটা আমার কর্মকাণ্ডের এলাকা ছিল। দুইটা এলাকায় বারবার বলতে লাগে যে সুভাষনগর এই অঞ্চল এবং চরবাজার, যেটা আমার কাছে বা আমাদের দলের কাছে গ্রেনারি, যেখানে উৎপাদন সবচেয়ে বেশি হয়, এটাকে গ্রেনারি ইংলিশে বলে। তো এই গ্রেনারি থেকেই আমাদের দলের বিকাশ বা আমাদের উত্থান শুরু হয়েছে করিমগঞ্জ শহর বা এই জেলাতে। প্রধানমন্ত্রী স্বামীজির চরণে প্রণাম নিবেদন করলাম এবং ব্যক্তিগতভাবে এই পাড়ায় জন্মগ্রহণ করি এবং জন্মগ্রহণ করার পর এই পাড়ায় বড় হই, এখানে বড় হই এবং এই পাড়াতে থেকে
এবং আজ অবধি করিমগঞ্জ কলেজের জিএস ভিপি এবং 3 বিধায়ক হই। তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি এবং বিশ্বাস করি যে আমার পাড়ার বন্ধু বলুন, আমাদের বড় ভাই, ছোট ভাই, আমার ঘর, আমরা যারাই আছি, যারা আমরা সব আমার পরিবার, এই পাড়ার সমস্যা বা করিমগঞ্জের সমস্যা আমাদের সমস্যা। আজকে আমার খুব খুশির দিন। আমার যে অঞ্চলে জন্ম হয়েছে এই সুভাষনগর অঞ্চল, আর এই অঞ্চলে আপনারা জনসাধারণ, আপনারা আমাকে সম্বোধিত করার জন্য এখানে উপস্থিত হয়েছে। এই জন্য প্রচন্ড খুশি লাগছে এবং আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মনের ভিতর এখন কি আসছে এবং আমি কি বলবো। আজকের দিনে ছাত্র জীবনে যখন আমরা ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলাম, আমরা যখন করিমগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি করতাম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এর পূর্বে বিদ্যার্থী মোর্চা দিয়ে যখন কার্যক্রম শুরু করেছিলাম, আমাদের বাড়িতে সুরেশ রায় বর্মন ভাড়া থাকতেন এবং আমাদের সকলের পরিচিত মিশন রঞ্জন দাস, যিনি পরপর 4 বার এখান থেকে বিধায়ক হয়েছেন, আমাদের উত্তর করিমগঞ্জকে নেতৃত্ব দিয়েছেন, উনি প্রায় প্রতিনিয়ত সুরেশ রায় বর্মনের ঘরে যেতেন এবং গিয়ে কি করতেন, গিয়ে এই সাংগঠনিক কাজকামের আলোচনা করতেন এবং এই যে আমাদের ভোটার লিস্ট আছে, এই ভোটার লিস্ট নিয়ে আলোচনা করতেন। আর তখন থেকেই, আমি তখন ছাত্র ছিলাম, উনাদের কলমটা আমাদের হাতে ধরিয়ে দিত এবং আমি এই ভোটার লিস্ট থেকে আমি যা যা করতে বলতেন, এটা আমি আর বিবরণ বলছি না, আজকের দিন এই কাজগুলো আমিই করতাম। আর উনাদের সঙ্গে থেকে এই ভারতীয় জনতা পার্টিতে কোন সময় যে আমি ভারতীয় জনতা পার্টি কাজ শুরু করে দিলাম সেটা আমি সঠিক বলতেই পারি না। আজকের দিনে উনাদের থেকে প্রেরণা পেয়ে পরবর্তী সময় এই অঞ্চলের বিশিষ্ট ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা দেবব্রত সাহা মহাশয়, যিনি প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন, আমাদের যে করিমগঞ্জ কলেজ রাজনীতি, আর এই রাজনীতি দিয়েই আজকের দিনে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টি তথা বর্তমান শ্রীভূমি জেলার ভারতীয় জনতা পার্টি, আজকে আসাম তথা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে এবং রাজ্যে উনি আসার জন্য অনেক চেষ্টা করে এসেছেন। ওনার বাড়িতে একটা সোশ্যাল ফাংশন ছিল, সেই ফাংশনটা রেফার করে আমাদের সবাই এসেছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজ একটা খুব আনন্দের কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা দেখেন লেখা আছে, দেখেন বৃহত্তর সুভাষনগর। বৃহত্তর সুভাষনগর শব্দের অর্থ হচ্ছে আমরা নটিখাল বা এই পাটটা দিয়ে সুভাষনগর, বনমালী এবং রেলগেট, শ্রীনগর কলোনি নিয়ে আমরা বৃহত্তর সুভাষনগরে আমরা এটা মিন করছি। কারণ আমাদের সবাইকে এই অঞ্চল ব্যাপী যত নক্ষত্র আমরা পেয়েছি, এরকম একটা সংগঠনের, এরকম একটা পলিটিক্যাল পার্টির আর জেলা সভাপতির পদটা খুব সহজ পদ নয়, অনেক ভারী পদ। এর কারণ রাজনীতিতে আমরা জানি অনেক ধরনের যে সিদ্ধান্ত নিতে হয় তো সবার মন জুগিয়েই নিতে হয়। তো সব নেতার মন জুগিয়ে, সব মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রেখে প্রত্যেকটা সিদ্ধান্ত আবার পার্টির ফেভারেবল ডিসিশন হওয়া চাই। 1-2 জন নেতা থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু সব এমএলএ, সব এমপি ভারতীয় জনতা পার্টি, সেখানে কোনো একটা ডিসিশন নিতে গেলে আপনি চিন্তা করে দেখুন যে এই প্রেসিডেন্ট পদটা কত ভারী পদ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে।
আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও
হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কাচার পুলিশের উদ্যোগে বিনষ্ট করা হলো পুলিশের হাতে জব্দকৃত নেশা সামগ্রী। কাচার পুলিশের হাতে জব্দ হওয়া 279,28,500 টাকার মাদকদ্রব্য আগুনে দহন করে কাচার পুলিশ। কাচার জেলার জাটিঙ্গার একটি ইটভাটায় বৃহৎ পরিমাণের এই মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করে কাচার পুলিশ। হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ সহ বিভিন্ন মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করে দেয় কাচার পুলিশ। কাচার জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো সহ কাচার জেলার শীর্ষ আধিকারিকরা এই ড্রাগস দহন কার্যক্রমে উপস্থিত ছিলেন। আজি আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী যিবিলাক বিভিন্ন সময়ত আমি জব্দ কৰিছিলোঁ, বিভিন্ন থানাত ৰুজু হৈ থকা মোকৰ্দমাৰ ভিত্তিত বিচাৰাধীন আছিলে। তাৰ পাছত অনাৰেবল বা সন্মানীয় আদালতৰ নিৰ্দেশ, আদালতৰ আদেশ মৰ্মে আমি সেই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছিলোঁ আৰু বিচাৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পাছত সেইখিনি আমি তেওঁলোকৰ অনাৰেবল কোৰ্টৰ আদেশ মৰ্মে আমি সেইখিনি আজি ডিছপ'জ অফ কৰিছোঁ। আৰু ইয়াৰ আমাৰ যি CID ডিপাৰ্টমেণ্ট আছে, CID ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ ডাইৰেকশ্যনৰ মতে আমি এই গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমাৰ বিভিন্ন থানাত পৰি আছিলে সেই সকলোখিনি আমি আজি ডিছপ'জ অফ কৰিছোঁ। আমাৰ লগত NCB মেম্বাৰ আছে, আমাৰ লগত এক্সাইজ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে, আমাৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে, সকলোৱে ইয়াৰ মেম্বাৰ। আৰু আজি আমি এইখিনি সামগ্ৰী আমি ইয়াত জব্দ কৰিছোঁ আৰু যিখিনি সামগ্ৰী আমি ডিছপ'জ অফ কৰিছোঁ। আৰু এইখিনি যিখিনি এই যিটো দহন কাৰ্যসূচী আছে, এই দহন কাৰ্যসূচী যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি আজি দহন কৰিছোঁ, সেইখিনি সামগ্ৰীৰ প্ৰায় বজাৰ মূল্য আপোনালোকে দেখিছে যে সেইখিনি বজাৰ মূল্য প্ৰায় 1,000 কোটি টকা হ'ব। কিন্তু আমাৰ যি এজ পাৰ অফিচিয়েল আমাৰ যিখিনি কেলকুলেশ্যন আছে, সেইমতে ইয়াৰ মূল্য প্ৰায় 300 কোটিৰ ওচৰা ওচৰি হ'ব। সেইখিনি আমি কেলকুলেশ্যন কৰিছোঁ। আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কিন্তু ইয়াতকৈ বহুত ওপৰত যাব। আৰু সেইকাৰণে ইয়াক আমাৰ যিটো চোৰাং বজাৰৰ মূল্য আমি যিটো স্থিৰাং কৰিছোঁ, সেইমতে এইটো হ'ব পাৰে প্ৰায় 1,000 কোটি টকাৰো অধিক হ'ব পাৰে। ধলাই মেহেরপুরে সার্বজনীন শিব মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন। প্রতি বছরের ন্যায় এবারও ধলাই বিধানসভার মেহেরপুর ক্লেভার হাউস পার্ট 4 সার্বজনীন শিব মন্দির কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক উৎসব পালন এবং হরিনাম যজ্ঞ আরম্ভ হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ধলাই বিধানসভার বিধায়ক নিহারঞ্জন দাস নিজের বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকারি অনুদান ছাড়া এরকম একটি মন্দির গড়ে তোলা খুবই সৌভাগ্যের ব্যাপার। এটা দেখে তিনি খুবই আনন্দ উপভোগ করেন। অন্যদিকে বলেন, অতি শীঘ্রই মন্দিরের পাশে একটি কমিউনিটি হলের ব্যবস্থা তিনি করে দেবেন বলেও ঘোষণা দেন। এই বাৎসরিক উৎসবে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলা ভক্ত সামিল ছিলেন। এই পরম্পরা রক্ষার তাগিদে প্রতি বছর বাৎসরিক উৎসব আয়োজন করে আসছে সার্বজনীন শিব মন্দির কমিটির সদস্যরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমনা চৌধুরী, সুকান্তনাথ চৌধুরী সহ অন্যান্যরা। আজকে এখানে এসে খুব ভালো লেগেছে যে একটা মনোরম পরিবেশে এখানে বাৎসরিক উৎসব হচ্ছে এই শিব মন্দিরের, এবং এই মন্দিরটা নিজেদের প্রচেষ্টায় করা হয়েছে। সরকারি অনুদান ছাড়া নিজেদের প্রচেষ্টায় মন্দির করা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কারণ নিজেদের প্রচেষ্টায় হয়েছে। আর বাউন্ডারি দিয়েছে আমাদের মাননীয় পম্পীনাথ মহাশয়া, চৌধুরী মহাশয়া। আর এখানে এই যে মনোরম পরিবেশে মন্দির, এই মন্দিরের প্রত্যেক বছর সুন্দরভাবে বাৎসরিক অনুষ্ঠান হোক, এটার আরো প্রসার ঘটুক। আর এই কারণে আমি বলছি যে আমার
যে এমএলএ ফান্ড আছে, এই এমএলএ ফান্ড থেকে একটা কমিউনিটি হলের ব্যবস্থা আমি শীঘ্রই করব, এটা আমি করছি। আরও যারা আছে, আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন হবে, পঞ্চায়েত নির্বাচন হলে আমার দলের জেডপিসি, জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বাররা থাকবে, আমি তাদেরকেও বলবো যাতে এখানে অনুদান দিয়ে যাতে এটাকে প্রসার ঘটানো যায়, এটা আমি চেষ্টা করব। ধন্যবাদ। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।